কি হয়েছে ভাবি, গাড়ি থামাতে বললে যে? আরাবির মুখে চওড়া হাসি ফুটিয়ে বলে, বাইরে এসেছি, কিছু খাবো না তা কি হয়? আরাবির কথায় নূর হেসে বলে, আচ্ছা তা এ ব্যাপার, তা কি খাবে? ফুচকা। নূর মাথা দুলিয়ে সম্মতি দিল। পরপর কিছু একটা ভেবে মুখ লটকিয়ে বলে, কিন্তু ভাইয়া জানতে পারলে খবর করে ছাড়বে আমাকে ভাবি। ভাইয়া এসব খাবার পছন্দ করে না, তবে আগে আমাকে কিছু বলতো না, কিন্তু একবার বান্ধবীদের পাল্লায় পড়ে ফুচকা চ্যালেঞ্জ নিয়েছিলাম। সেদিন অনেকগুলো ফুচকা খেয়েছিলাম, তাও বোম্বাই মরিচ দিয়ে। রাতে পেটের ব্যথা শুরু হয়, যা আস্তে আস্তে মারাত্মক অতিরিক্ত হয়ে দাঁড়ায়। এরপর আমাকে হসপিটাল ভর্তি করানো হয়। ফুড পয়জনিং হয়ে গিয়েছিল আমার। ফুড পয়জনিং এর কারণ জানার পর ভাইয়া তো সেই রেগে গিয়েছিল, আমাকে যে পরিমাণ বকেছে আর ধমকেছে, ওটার পর আমি আর ফুচকা খাইনি। ইনফ্যাক্ট বাইরের কোনো খাবার এরপর আমি খাইনি। নূরের কথা শুনে শুকনো ঢোক গিলল আরাবি। সব শুনে ওরও ভয় লাগছে, কিন্তু মনকে কিভাবে মানাবে? ফুচকা তাকে খেতেই হবে, না হলে শান্তি নেই। আরাবি জোরপূর্বক হাসি টানল ঠোঁটে, বলল, আহা, সে অনেক পুরনো কথা, আর 1 প্লেট ফুচকা খেলে কিচ্ছু হবে না। তাছাড়া তোমার ভাইয়া জানলে তো বকবে। আসো তো, এত চিন্তা করলে হয় নাকি? আরাবি জোরাজোরিতে রাজি হয় নূর। পরে দুজন মিলে যায় ফুচকা স্টলে। আরাবির তো এখনই জিভে জল চলে আসছে। আরাবি ফুচকাওয়ালাকে বলে, মামা, বোম্বাই মরিচ দিয়ে 2 প্লেট ফুচকা, ঝালটা আর টকটা একটু বেশি দিবেন। অর্ডার দিয়ে দুজনে মিলে বসলো সেখানের এক বেঞ্চিতে। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা ফুচকা নিয়ে এসে ওদের দিল। আরাবি তো হাতে পেতে গপ গপ করে খেলো সব, কিন্তু খাওয়া শেষে 5 মিনিটও সইল না। দৌড়ে গিয়ে রাস্তার পাশে ড্রেন আছে, সেখানে বমি করে দিল। নূর তো ভয় পেয়ে গেল আরাবির অবস্থা দেখে। বমি করতে করতে একেবারে পেটের ভিতর সব বের করে তবেই ক্ষান্ত হলো মেয়েটা। নূরের গায়ে এলিয়ে পড়ল। নূর অস্থির হয়ে বলে, ভাবি কি হয়েছে তোমার? আমি আগেই বলেছি এসব খেও না। তোমার এই অবস্থা হয়েছে, ভাইয়া জানতে পারলে বাড়িতে তাণ্ডব লীলা শুরু করে দিবে। নূর আরাবিকে আরো দুজন মহিলার সাহায্যে বেঞ্চিতে এনে বসালো। মহিলা দুটোকে ধন্যবাদ জানালো নূর। আর আরাবি তো স্বাভাবিক অবস্থাতেই নেই, বমি করে মেয়েটা একদম নিস্তেজ হয়ে পড়েছে। নূর ওদের ড্রাইভারকে ডাকলো। তারপর তার সাহায্যে আরাবিকে গাড়িতে উঠিয়ে নিল। আরাবিকে নিজের বুকের মাঝে আগলে নিল নূর। তারপর ড্রাইভারের উদ্দেশ্যে বলল, প্লিজ পাশে হসপিটাল আছে একটা, সেখানে চলুন। নূরের কথা মতো ড্রাইভার সেখানে পৌঁছালো। আরাবিকে জলদি এমার্জেন্সিতে নেওয়া হলো, স্যালাইন দেওয়া হলো অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী। ঘণ্টাখানেক পর আরাবি কিছুটা সুস্থ বোধ করে। এরপর সেখানে একজন গাইনোকোলজিস্ট এসে আরাবিকে চেক আপ করলো। পরে আরাবিকে কিছু টেস্ট দিল করতে। নূর আরাবিকে সাহায্য করলো পুরোটা সময়। সবগুলো টেস্ট করা শেষ। আরাবির এখন প্রচুর ক্ষুধা পেয়েছে। আরাবি দুর্বল গলায় বলল, নূর, আমার খুব খিদে পেয়েছে। আমি মনে হয় কিছু না খাওয়া পর্যন্ত আর 1 কদমও হাঁটতে পারবো না। এদিকে তোমার ভাইয়া 3-4 বার ফোন দিয়েছে, ধরিনি আমি। নূর ঘাবড়ানো কণ্ঠে বলে, আমাকেও দিয়েছে, আমি ধরিনি। আমার অনেক ভয় লাগতেছে ভাবি। ভয় পেও না, আপাতত আমাকে কিছু এনে দাও, আমি খেয়ে একটু ঠিক হয়ে নিই। বাসা তো আর বেশি দূরে না, এখান থেকে জলদিই চলে যাব। এর মাঝে আবারও ফোনটা বেজে উঠল। জায়ান আবারও কল দিয়েছে। আরাবি রিসিভ করলো না। নূর ভয়ে অস্থির, তাড়াতাড়ি ছুটলো কিছু খাবার আনার জন্য। এদিকে আরাবির ফোনে মেসেজ আসলো একটা। জায়ান লিখেছে, কোথায় তোমরা আরাবি? ফোন ধরছো না কেন? প্লিজ পিক আপ দ্য ফোন। আরাবির এবার খারাপ লাগছে জায়ানের জন্য। বেচারা অনেক চিন্তা করছে, কিন্তু কিছু করার নেই। এখন যদি জায়ানের কলও রিসিভ করে, তোর কণ্ঠস্বর শুনে জায়ান বুঝে ফেলবে ওর কিছু হয়েছে। আর নূর তো বেচারি অনেক ভয় পায় ওর ভাইকে। ভয় না আবার উল্টাপাল্টা বলে দেয়, তখন আবার আরেক ঝামেলা। নূর আসলে একটু খেয়ে আপাতত শরীরটা একটু ঠিক হলেই বাসায় ফিরবে তারা। আরাবি এবার একটু উঠে দাঁড়ালো। পানি তৃষ্ণা পেয়েছে, তাই পানি খাবার জন্য ফিল্টারের সামনে যাবে। হঠাৎ কেউ একজন আরাবির বাহু খাবলে ধরল। চমকে উঠে আরাবি তাকিয়ে দেখে একজন মহিলা, বয়স আনুমানিক 60-এর কাছাকাছি হবে। সাদা শাড়ি, গায়ে জড়ানো চুলগুলো উস্কো খুস্কো, চেহারায় অনেক কাটা ছেঁড়ার দাগ, সেই সাথে ভয় আর আতঙ্ক। আরাবি আরো একটু ভালোভাবে দেখলো। হঠাৎ আরাবি খেয়াল হলো মহিলাটাকে কোথায় জানি দেখেছে। মহিলাটি খুব আপন কেউ ওর। আরাবি অস্থির হয়ে উঠল, মনে করার চেষ্টা করতে লাগলো কোথায় দেখেছে তাকে, কিন্তু ওর ভাবনা বিচ্ছেদ ঘটে মহিলাটির পাগলাটে আচরণে। মহিলা ভয়ার্ত কণ্ঠে আরাবিকে বলছে। আরাবির বাহু ধরে এক প্রকার ঝাঁকানো শুরু করে দিয়েছে মহিলাটি। এমন সময় 5-6 জন লোক ছুটে আসলো। মহিলাটি পিছনে ঘুরে লোকগুলোকে দেখে আতঙ্কে অস্থির হয়ে উঠল। সরে গিয়ে এইবার আরাবির পিছনে লুকিয়ে পড়ল। কান্না করতে করতে বলে,
কিন্তু লোকগুলো ততক্ষণে পৌঁছে গিয়েছে। আরাবির পিছন থেকে একজন লোক মহিলাটিকে টেনে বের করে আনলো। মহিলাটি ছাড়া পাওয়ার জন্য অস্থির হয়ে ছুটাছুটি করছে। তা দেখে আরাবির বুকটা ছ্যাদ করে উঠল। ধীর আওয়াজে বলল, উনি এমন কেন করছেন? আর আপনারাই বা এমন কেন করছেন ওনার সাথে? ততক্ষণে একজন নার্স এসে মহিলাটিকে একটা সিডেটিভ দিয়ে দিল। অস্থির মহিলাটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। তারপর ধরাধরি করে তারা মহিলাটিকে নিয়ে গেল। আরাবির অনেক খারাপ লাগলো, চোখে পানি চলে আসলো। আরাবির বলল, ওনার সাথে এটা কি করলেন আপনারা? উনি কষ্ট পাচ্ছেন। একজন মধ্যবয়স্ক লোক এসে দাঁড়ালো। আরাবির সামনে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমরা আমাদের কাজ করছি, আর মহিলাটি অসুস্থ। সে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ, তাই এমন পাগলামি করছেন। আপনার এসব আর ভাবতে হবে না, আমাদেরটা আমরা বুঝে নিব। এসব বলে লোকগুলো চলে গেল। আরাবি স্তব্ধ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। কেন যেন অনেক অস্থির লাগছে আরাবির। মহিলাটিকে কেমন যেন অনেক চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না আরাবির। অতিরিক্ত চিন্তায় আরাবির মাথা ব্যথা শুরু হয়ে গেল। আরাবি মাথার চুলগুলো খামচে ধরল। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পাওয়ায় চমকে উঠে আরাবি। পেছনে তাকিয়ে দেখে নূর দাঁড়িয়ে আছে। নূর আরাবির চোখ মুখ দেখে বলে, ভাবি, আর ওকে? এমন লাগছে কেন তোমাকে? আরাবি নূরকে আঁকড়ে ধরল। ধরা গলায় বলে, নূর, আমার ভালো লাগছে না, বাসায় যাবো। নূর, আমাকে বাসায় নিয়ে চলো, মাথাটা অনেক ব্যথা করছে আমার। নূর আরাবিকে আঁকড়ে ধরে গাড়িতে নিয়ে বসালো। আরাবির জন্য একটা ডিম সিদ্ধ আর একটা স্যান্ডউইচ এনেছে নূর। সেগুলো আরাবির দিকে বাড়িয়ে দিল। আরাবি ডিম সিদ্ধটা খেলো আর স্যান্ডউইচের অর্ধেক খেলো। এখন অনেকটা শান্তি লাগছে। আরাবি সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। চোখ বন্ধ করতে আবারও সেই মহিলাটার চেহারাটা ভেসে উঠল। আরাবি আবারও মনে করার চেষ্টা করতে লাগলো কোথায় দেখেছে তাকে। অনেকক্ষণ ভাবার পর চমকে উঠল আরাবি। বড় বড় চোখে সামনে তাকালো। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আরাবি। না, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? সে কিভাবে এখানে? মানে কি? আরাবি কোনো কিছুই মেলাতে পারছে না। এমন অনাকাঙ্ক্ষিত সত্যির সম্মুখীন হয়েছে আরাবি। এখন হিসেব মেলানোর পর নিজের দু চোখে দেখা ঘটনাটুকু যেন কল্পনা লাগছে, কিন্তু এটা কল্পনা না, এটা সত্যি। সত্যি আরাবি তাকেই দেখেছে। হ্যাঁ, তাকেই দেখেছে। হ্যাঁ, ওটা সাথী বেগমই ছিল, জায়ানের মা। ওটা কিন্তু এটা কিভাবে হলো? উনি তো মারা গিয়েছেন। মৃত ব্যক্তিকে এখন আবার জীবিত দেখছে আরাবি। চিন্তায় এখন মাথা ফেটে যাচ্ছে আরাবির। মাত্রই বাসায় ফিরেছে আরাবি আর নূর। দুর্বল শরীরটা নিয়ে আরাবি গাড়ি থেকে বের হলো। নূর সাহায্য করলো আরাবিকে। কলিং বেল বাজাতে মিলি বেগম এসে দরজা খুলে দিলেন। আরাবি আর নূরকে দেখে তিনি প্রশ্ন করলেন, এত দেরি হলো কেন তোদের? কি করছিলে এতক্ষণ? নূর হকচকিয়ে গিয়ে বলল, আসলে ছোট মা, তেমন কোনো ভালো গিফট পাচ্ছিলাম না, তার উপর ভাবি ননদ মিলে একটু আশেপাশে ঘুরে এসেছি। মিলি বেগম তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আমার কাছে জবাবদিহিতা না দিয়ে জায়ানের কাছে দিস। আরাবি ভয় পেয়ে গেল। দুর্বল কণ্ঠে বলে উঠল, কেন ছোট মা, কি হয়েছে? তোমাদের দুজনকে জায়ান কতবার নাকি কল করেছে, তোমরা কেউ কল রিসিভ করনি নাকি? বেচারা অফিস ফেলে বাড়িতে ছুটে এসেছে, ভীষণ রেগে আছে। তোমরা ফিরতেই আরাবিকে রুমে যেতে বলেছে। ভয়ে আরাবির গলা শুকিয়ে কাট। একবার অন্তত জায়ানের কল রিসিভ করা উচিত ছিল, অথবা একটা মেসেজ দিলে হতো, কিন্তু তাড়াহুড়োতে সেটাও ভুলে গিয়েছিল। চরম ভুল করে ফেলেছে ওরা দুজন। এখন করবে কি ভেবে পাচ্ছে না। নূর ভয়ে ভয়ে তাকালো আরাবির দিকে। আরাবি নূরকে চোখের ইশারায় আশ্বস্ত করলো। ধীর কণ্ঠে বলে উঠল, চিন্তা করো না, তুমি তোমার রুমে যাও, আমি ওনাকে সামলে নিব। কিন্তু ভাবি, কথার মাঝে থামিয়ে দিল নূরকে। আরাবি বলল, আমি বললাম তো আমি ওনাকে সামলে নিব, তুমি চিন্তা করো না, রুমে গিয়ে বিশ্রাম নাও, আজ অনেকখানি খাটাখাটনি হয়ে গিয়েছে। নূর আরাবির কথায় সম্মতি জানিয়ে নিজের রুমে চলে গেল। মিলি বেগম এবার আরাবির মুখের দিকে তাকালেন। আরাবির চোখ মুখ শুকিয়ে গিয়েছে। তা দেখে তিনি বললেন, কি হয়েছে আরাবি, তোমার চোখ মুখ কেমন লাগছে কেন? আরাবি অপ্রস্তুত হয়ে পড়ল। জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলল, ও কিছু না ছোট মা, মাথাটা একটু ধরেছে, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, নিচে আসা লাগবে না, তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দিব তোমাদের দুজনের জন্য। আরাবি মাথা দুলিয়ে সম্মতি জানালো। আরাবির প্রচন্ড মাথা ঘোরাচ্ছে। আরাবি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে রুমে চলে গেল। রুমে প্রবেশ করে কোথাও জায়ানকে দেখলো না। আরাবির প্রচন্ড খারাপ লাগছে, তাই জায়ানকে না খুঁজেও আগে ফ্রেশ হতে গেল। আলমারি খুলে এখন নিয়ে জামা কাপড় ওয়াশরুমে চলে গেল। ভালোভাবে ফ্রেশ হয়ে বের হয়ে এবার জায়ানকে চুপচাপ বিছানায় বসে থাকতে দেখলো। আরাবি চুপচাপ জায়ানের কাছে গেল, আলতো করে বসলো জায়ানের পাশে। জায়ান তাও কোনো প্রতিক্রিয়া করলো না। আরাবি শুকনো ঢোক গিলে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কি হয়েছে আপনার, এত চুপচাপ কেন আছেন? জায়ান এবার তাকালো আরাবির দিকে। আরাবি জায়ানের চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠল। জায়ানের চোখ জোড়া লাল হয়ে আছে আর
আরাবি ভয় পেয়ে গেল, কাপা গলায় বলল, কি হয়েছে আপনার? আপনাকে এমন কেন দেখাচ্ছে? এবার মুখ খুলল জায়ান, শীতল গলায় বলে উঠল। হসপিটালে কেন গিয়েছিলে তুমি? জায়ানের এমন প্রশ্নে চমকে গেল আরাবি। আশ্চর্য, লোকটা জানলো কিভাবে সে হসপিটালে গিয়েছিল? আরাবি আমতা আমতা করে বলতে লাগলো। আসলে ওই মানে আর কি। আরাবিকে থামিয়ে দিয়ে জায়ান বলল, বাহিরের খাবার কেন খেয়েছো তুমি? বাহিরের খাবার যে ভালো না তা তুমি জানো না? এতবার কল করলাম তোমায়, একটা কলও রিসিভ করলে না। অন্তত একটা মেসেজ তো দেবে। ভাগ্যিস আমি ড্রাইভার কাকাকে ফোন করে সব জেনেছি, না হলে আজ তোমার সাথে এত কিছু হয়েছে তুমি তো আমাকে কিছুই জানাতে না। আরাবি চোখ নামিয়ে নিল। ড্রাইভার কাকা যেভাবে জায়ানকে সব বলে দিবে তাও ভাবতে পারেনি। আরাবির এটা ভাবা উচিত ছিল, তাহলেও আগে ড্রাইভার কাকাকে সাবধান করে দিত, যাতে জায়ানকে কিছু না জানায়। এখন যেহেতু সব জেনে গিয়েছে তাই আর লুকিয়ে লাভ নেই। আরাবি অপরাধীর ন্যায় বলে উঠল, আসলে তখন অনেক ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই খেয়েছিলাম। কিন্তু এমন হয়ে যাবে যে আমি না ভাবতে পারিনি। জায়ান চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, দাঁতে দাঁত চেপে বলল, আর এই নূরের কি একবার ফুড পয়জনিং হয়ে শিক্ষা হয়নি? ও আবার আজ বাহিরের এসব নোংরা খাবার খেয়েছে। আরাবি দ্রুত মাথা নাড়িয়ে না জানালো। নূরের হয়ে সাফাই গাইল, নূরের কোনো দোষ নেই, নূরকে কিছু বলবেন না। নূর আমার সাবধান করেছিল, আমি ওকে জোর করে নিয়ে গিয়েছি। আচ্ছা সেটা মানলাম, একবার আমার কলটা তো রিসিভ করে নিত, নাকি সেটাও তুমি মানা করেছো? আরাবি মাথা দুলিয়ে হ্যাঁ বুঝালো। জায়ান রেগে মেগে একাকার, হাতে তালি দিয়ে বলল, বাহ, খুব ভালো করেছো। তোমরা দুজন নিশ্চিন্তে সব প্ল্যানিং করেছো, আর এদিকে জান হাতে নিয়ে আমি চিন্তায় মরে যাচ্ছিলাম। তুমি কি এতটুকুও বোঝো না তোমার কিছু হলে আমার মাথা ঠিক থাকে না? কাজের কত প্রেশার তুমি জানো? তার উপর তোমার এত বাচ্চামো। কি চাও তুমি? আমাকে একেবারে মেরে ফেলবে? জায়ানের হাত দিয়ে দিল আরাবি। জায়ানের মুখে এমন কথা শুনে আরাবির চোখ ভরে উঠল। মাথা দুলিয়ে না বুঝালো যেন জায়ান এসব কথা আর না বলে। এক ফোঁটা অশ্রু আরাবির গাল বেয়ে গড়িয়ে পড়ল। জায়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই মেয়েটার সাথে দু একটা কড়া কথা বলতে পারে না। মেয়েটার চোখের পানি দেখলেই ওর বুকে ব্যথা ওঠে। আরাবিকে কান্না করতে দেখে জায়ানের রাগ পড়ে গেল। বৃদ্ধাঙ্গুলের সাহায্যে আরাবির চোখের পানি মুছে দিল। তারপর আদুরে ভাবে আরাবিকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, কান্না করো না প্লিজ, চুপ করো। আচ্ছা সরি, আর বলবো না এরকম। রাগের মাথায় একটু বকে দিয়েছি, সরি বললাম তো, কান্না থামাও। আরাবি কিছুই বলল না, চুপচাপ লেপ্টে রইল জায়ানের বুকে। জায়ান আরাবিকে বুকে নিয়ে পিছিয়ে গিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসলো। তারপর আরাবির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরাম পেয়ে আরাবি একসময় সেভাবে ঘুমিয়ে পড়ল। জায়ান মুচকি হাসলো, চুমু খেলো আরাবির চুলের ভাঁজে, চোখ বুজে বিড়বিড় করলো, মেয়েটাকে একটুখানি বকেও শান্তি নেই। কি যে করবো আমি একে নিয়ে। জায়ান নিজেও ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল দরজার কড়াঘাতের আওয়াজে। জায়ান চোখ মেলে তাকালো, মাথা নিচু করে ঘুমন্ত আরাবিকে দেখে নিয়ে বলল, ওয়েট, আমি আসছি। আরাবিকে সাবধানে বুক থেকে নামিয়ে বালিশে শুইয়ে দিল। তারপর উঠে গিয়ে দরজা খুলল। দেখে মিলি বেগম দরজায় দাঁড়িয়ে আছে, হাতে তার খাবার ট্রে। জায়ান দরজা ছেড়ে দিয়ে দাঁড়ালো, বলল, ছোট মা, ভেতরে এসো। মিলি বেগম ভেতরে আসলেন। বিছানায় আরাবিকে ঘুমিয়ে থাকতে দেখে হাসলেন। বেডসাইড টেবিলে খাবার ট্রে রাখতে রাখতে বললেন, ফিরেছে সেই সময় মেয়েটাকে ক্লান্ত দেখেছি। আস্তে ধীরে ঘুমের থেকে উঠিয়ে খাবারটা খাইয়ে দিও। আচ্ছা বাকিরা সবাই খেয়েছে, তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, বাকিরাও বাকি খেয়েছি, শুধু তোরা দুজনে বাকি ছিলি, দুজনে খেয়ে নিস, আমি গেলাম। এই বলে মিলি বেগম চলে গেলেন। জায়ান দরজা আটকে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে পানি নিয়ে আসলো। সেটা বেডসাইড টেবিলে রেখে আরাবির পাশে বিছানায় বসে পড়ল। তারপর আস্তে আস্তে আরাবিকে ডাকতে লাগলো। একাধিকবার ডাকাডাকির কারণে আরাবির ঘুম ছুটে গেল। পিটপিট করে তাকালো আরাবি। সম্মুখে জায়ানের চেহারা দেখে মিষ্টি করে হাসলো। জায়ান আরাবির গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওঠো, ছোট মা খাবার এনেছে, খেয়ে আবার ঘুমিয়ে নিও। আড়মোড়া ভেঙে আরাবি উঠে বসলো। মগে করে আনা পানিতে জায়ানোর রুমাল ভেজালো। তারপর যত্ন সহকারে আরাবির ঘুমন্ত মুখটা মুছে দিল। আরাবি চুলগুলো হাত খোপা করে নিল। জায়ান মুগ্ধ হয়ে দেখলো। এই দৃশ্যটা দেখতে জায়ানের খুব ভালো লাগে। জায়ান উঠে গিয়ে খাবার নিয়ে আসলো। এক প্লেটে দুজনের জন্য খাবার নিয়ে আসে। তা মেখে এক লোকমা আরাবির সামনে ধরলো। খাবারটা নাকের সামনে উদ্ভট গন্ধে আরাবি নাক মুখ চেপে ধরলো দুহাতে। আরাবির এমন কাণ্ডে জায়ান হকচকিয়ে গেল। হঠাৎ কি হলো মেয়েটার? জায়ান চিন্তিত স্বরে বলে, কি হয়েছে আরাবি? আরাবি নাক মুখ কুচকে বলল, গন্ধ লাগছে, আপনি খাবারটা সরান। আরাবির গন্ধ লাগছে শুনে
জায়ান খাবারটা নাকের সামনে নিয়ে শুকে নিল, তারপর বলল, কোথায় গন্ধ আরাবি? ঠিকই তো আছে। তাছাড়া আর রান্নাও তো নাকি তুমি করেছো? হ্যাঁ করেছি ঠিক আছে, কিন্তু এখন গন্ধ লাগছে তো আমি কি করব? আমি এটা খাবো না। আরাবি মুখ ফুলিয়ে ফেলল। আরাবিকে মুখ ফুলাতে দেখে জায়ান বলল, আচ্ছা, এটা দিয়ে তোমার খেতে হবে না। তুমি অন্য কিছু খেয়ে অন্য কিছু দিয়ে খাও। আজ 3 পদের ভর্তা করেছি তো ওগুলো দিয়ে দিন। আরাবির কথা মতো জায়ান তাই করলো, কিন্তু তবুও মেয়েটা বেশি খেলো না। জায়ান 2-3 বার জোর করেছে, কিন্তু আরাবি খাবেই না। ওর নাকি বমি পাচ্ছে। এটা শুনে জায়ান আর জোর করলো না, না হলে দেখা যাবে যা খেয়েছে তাও ফেলে দিবে। খাওয়া দাওয়া শেষে সবকিছু গুছিয়ে দুজন ঘুমিয়ে পড়ল। গভীর রাত, গভীর তন্দ্রায় আচ্ছন্ন সবাই। হঠাৎ অস্থিরতায় আরাবির ঘুমটা ভেঙে গেল। তড়াক করে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। স্বপ্নের মাঝে সাথী বেগমকে দেখেছে আরাবি। এখন কানে বাজছে সাথী বেগমের কথা। ওরা আমাকে নিয়ে যাবে, আমি যাব না। তুমি আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আমার সাফুর কাছে আমাকে নিয়ে চলো। আমার পুতুল সোনা কাছে আমার জন্য। তুমিই পারবে আমাকে ওদের কাছে নিয়ে যেতে। প্লিজ নিয়ে চলো আমাকে ওদের কাছে। ওরা আমাকে খুব কষ্ট দিচ্ছে আরবি, প্লিজ আমাকে বাঁচাও। আরাবি দুহাতে কান চেপে ধরল, মৃদু চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে জায়ান ঘুম থেকে ধরফড়িয়ে উঠল। আরাবিকে কেমন অস্থির আচরণ করতে দেখে ভয় পেয়ে গেল জায়ান। দ্রুত আরাবিকে টেনে নিজের বুকের মাঝে নিয়ে আসলো। নিরাপদ স্থানে ঠাঁই পেতেই আরাবি এবার ফুপিয়ে উঠল। জায়ান আরাবির পিঠে হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে কাঠগোলাপ? আমাকে বলো শোনা, কেন এত ভয় পাচ্ছ? আরাবি জোরে জোরে 2-3টা শ্বাস নিল। বহু কষ্টে থেমে থেমে বলল, জায়ান, ওই যে আমি দেখেছি মাকে দেখেছি আমি। মা কষ্টে আছে জায়ান, বাঁচান ওনাকে, বাঁচান, আপনি বাঁচান। এটুকু বলেই নিস্তেজ হয়ে পড়ল আরাবি। জায়ান আরাবির মুখটা সামনে এনে দেখে মেয়েটা জ্ঞান হারিয়েছে, ঘেমে নেই একাকার অবস্থা। জায়ান চিন্তিত হয়ে গেল। হঠাৎ কি হলো আরাবির? আর মাকে বাঁচানোর কথাই বা কেন বলছে? এই কথার মানে কি? না, জায়ানের এবার পুরো দমে খেলার মাঠে নামতে হবে। ওর অজান্তে অনেক কিছুই ঘটছে। এবার রহস্য উদ্ঘাটনের পালা। অনেক ছাড় দেওয়া হয়েছে সবাইকে, কিন্তু এবার আর না, সবাইকে সবার পাপের শাস্তি পেতেই হবে। আর ওর কাঠগোলাপকে যে কষ্ট দেবে তার শাস্তি হবে ভয়াবহ। আজ বাহিরে গিয়ে কি ঘটেছে সম্পূর্ণ তথ্য বের করতে হবে, আর তা একমাত্র নূরই বলতে পারবে। আরাবি কেন এত ভয় পাচ্ছে? কাল সকালেই নূরের সাথে কথা বলতে হবে। আজ হাসপাতালে এসেছে আরাবি, সাথে আছে নূর। জায়ান আসতে চেয়েছিল, আরাবি মানা করে দিয়েছে। লোকটার এমনিতে কত কাজ, আজ আবার কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ সন্ধ্যায় আবার আলিফার জন্মদিনের অনুষ্ঠানে যাবে। আলিফাদের বাসায় ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছে। জায়ান তো যাবেই না একদম। আরাবি জোর জবস্তি করে পাঠিয়েছে জায়ানকে। আরাবি বসে আছে চেয়ারে। এত এত মানুষের কোলাহল ভালো লাগছে না ওর। যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে পারলেই মনে হয় শান্তি। এদিকে আরাবি সিরিয়াল নাম্বার হলো 14, এখন গিয়েছে 12 নম্বর। আরও একজনের পরে আরাবি যাবে। চুপচাপ বসে রইল আরাবি। এমন সময় জায়ানের কল আসে। আরাবি কলটা রিসিভ করে কানে ধরতেই জায়ান বলে, কি করছো? ডক্টর দেখিয়েছো? আরাবি ধীর আওয়াজে বলে, না, এখন আমার সিরিয়াল আসেনি, আরো একজনে পরে যাব। 1 ঘন্টা হয়ে গিয়েছে তোমাদের হসপিটালে নামিয়ে দিয়ে এসেছি আমি। তোমার সমস্যা হচ্ছে না? জায়ানের চিন্তিত স্বর। আরাবি খানিকটা মিঙে যাওয়া স্বরে বলে, কোমরটা ব্যথা করছে খানিকটা, অনেকক্ষণ যাবৎ বসে আছি তো এই জন্যই, আপনি চিন্তা করবেন না। আরাবি বলল ঠিকই, কিন্তু জায়ানের কি চিন্তা কমবে? একটুও না, বরঞ্চ আরো বাড়ল। তবে আরাবি আর বেশি কিছু বলল না। আরো কিছু টুকটাক কথা বলে কলটা কেটে দিল। এদিকে কথা বলতে বলতে আরাবি সিরিয়াল এসে পড়ল। আরাবির নাম ধরে ডাকা হচ্ছে। আরাবি ডক্টরের কেবিনে প্রবেশ করলো, নম্রভাবে সালাম জানালো। ডক্টর সালামের জবাব দিয়ে আরাবিকে বসতে বলল। আরাবি বসলো। ডক্টর আরাবির রিপোর্টগুলো দেখছেন। রিপোর্টগুলো দেখে ডক্টর এবার আরাবির দিকে তাকালো, তারপর মুচকি হেসে বলে, কংগ্রেচুলেশন আপনাকে, আপনি প্রেগনেন্ট, আপনার 9 সপ্তাহ প্লাস চলছে। ডক্টরের কথাটা প্রথম শুনে মস্তিষ্কে আয়ত্ত করতে পারল না আরাবি, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আরাবির অবস্থাটা বুঝতে পারলেন ডক্টর, তাই তিনি আবারও বললেন, মিসেস আরাবি, আপনি ঠিক শুনেছেন, আপনি মা হতে চলেছেন। এই কথা ডক্টরের মুখে শুনে এইবার যেন টনক নড়ল আরাবির। চমকে উঠে বড় বড় চোখ করে তাকালো। ওর ডান হাতটা অজান্তেই ওর পেটে চলে যায়। মুখ ফসকে ধীর আওয়াজে বলে উঠল, আমি মা হব। ডক্টর আরো কিছু কথা বলল আরাবিকে, আর কিছু মেডিসিন প্রেসক্রাইব করে নিল। আরাবি শুধু চুপচাপ হু হা করলো। ওর এখনো বিশ্বাস হচ্ছে না ওর মাঝে এখন আরেকটা ছোট্ট জীবনের বসবাস, যে ধীরে ধীরে এখন ওর মাঝে বড় হবে।
হঠাৎ করেই যেন তার অস্তিত্ব আরাবি নিজের মাঝে অনুভব করতে পারছে। চোখ ভরে আসলো আরাবির। এত এত সুখ! আরাবি কিভাবে সামলাবে নিজেকে? আচ্ছা, জায়ান যখন জানতে পারবে এই খুশির খবর, তখন তার রিয়াকশন কেমন হবে? ঠিক কি করবে তখন লোকটা তো এমনিতেই পাগল, আবার যদি জানতে পারে সে বাবা হতে চলেছে, তাহলে তো কোনো কথাই নেই। তার পাগলামি যে আর 100 গুণ বেড়ে যাবে তা আরাবি খুব ভালোভাবেই জানে। এসব ভেবে আরাবির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রিপোর্টগুলো নিয়ে কেবিনের বাইরে আসতেই এগিয়ে আসলো নূর। এসেই জানতে চাইল, ভাবি, কি বলেছে ডক্টর? রিপোর্টে কি এসেছে? আরাবি নূরের প্রশ্ন শুনে মুচকি হাসলো। এরপর নরম গলায় বলল, তুমি ফুপুই হতে চলেছো নূর। নূর চমকালো। পরপর খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরল আরাবিকে। প্রায় চেঁচানো স্বরে বলল, ও মাই গড ভাবি, আমি ফুফি হব! আল্লাহ, আমি এত খুশি কোথায় রাখবো? ইয়ে, আমার যে কি খুশি লাগছে ভাবি। একটু থামে আরাবি। ব্যাগ থেকে ফোনটা বের করতে করতে বলতে লাগলো, ভাইয়াকে ফোন করে জানাতে হবে, ভাইয়া অনেক খুশি হবে। নূর ফোন বের করতে আরাবি নূরের হাতটা খপ করে ধরল। নূর জিজ্ঞাসাসূচক নজরে তাকালো আরাবির দিকে। আরাবি মাথা নাড়িয়ে না বুঝালো, বলল, এভাবে বলো না, আমি তোমার ভাইকে স্পেশাল ভাবে বলবো। আরাবির কথাটা শুনে নূর গাল ভরে হাসলো। কথাটা ওর পছন্দ হয়েছে। বার দুয়েক মাথা দুলিয়ে বলল, ঠিক আছে ভাবি, তুমি যা ভালো মনে করো। নূর আবারও জড়িয়ে ধরল আরাবিকেও। ফুপ্পি হচ্ছে, ইশকি আনন্দ লাগছে। ওর এই কথাটা আহাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে। এই কয়েকদিনে আহাদের সাথে ওর সম্পর্কটা বেশ উন্নতি হয়েছে। দুজন এখন বন্ধুর মতো হয়ে গিয়েছে। একে অপরের সাথে সব শেয়ার করে, ঠিক বেস্ট ফ্রেন্ডের মতো। যেই ভাবা সেই কাজ। নূর আরাবিকে সাইডে বসিয়ে দিয়ে তারপর আহাদকে কল করলো। খানিক বাদে কল রিসিভ করলো আহাদ। সালাম আদান প্রদান করার পর আহাদ জিজ্ঞাসা করলো, হ্যাঁ নূর, কি করছো? ভাবিকে ডক্টর দেখিয়েছো? নূর প্রাণোচ্ছল ভাবে হাসলো, বলল, হ্যাঁ দেখিয়েছি, আর অনেক অনেক ভালো একটা খবরও আছে। নূরকে এতটা খুশি হতে দেখে আহাদের মুখেও হাসি ফুটে উঠল। মেয়েটা হাসি খুশি থাকলে ওর শান্তি লাগে। আহাদ মুচকি হেসে বলে, কি সুখবর বলো শুনি। এভাবে তো বলবো না। তো কিভাবে বলবে? আচ্ছা ওয়েট, আমি আসছি। আজ এমনিতেও কাজের চাপ কম, তার উপর একটু পরেই লাঞ্চ টাইম। আমি হসপিটালের সামনে আসছি। আমার অফিস থেকে হসপিটাল বেশি দূরে না, ওখানেই থাকো। ওয়েট। নূর হা হয়ে গেল আহাদের কথা শুনে। তড়িঘড়ি করে বলতে চাইলো, আরে শুনুন তো আমার কথা। আরে আহাদ নূরের কোনো কথাই শুনলো না। কল কেটে দিয়েছে অলরেডি। নূর কান থেকে ফোনটা সরিয়ে কপালে হাত দিল। এই লোক এত পাগল কেন? উফ, যাক আসুক, সমস্যা নেই। নূর আবার আরাবির কাছে আসলো। এসে জিজ্ঞাসা করলো, ভাবি। আরাবি নূরের ডাক শুনে ওর দিকে তাকালো। হ্যাঁ নূর বলো। ভাবি, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? হালকা খিদে পেয়েছে আরাবির। ও শুনেছে প্রেগনেন্ট অবস্থায় বারবার ক্ষুধা পায়, কিন্তু এখন খাবে না। বাড়িতে ফিরে কিছু একটা ঝালঝাল বানিয়ে খেয়ে নিবে। এই অবস্থায় বাইরে খাবার খাওয়া ভালো না। তাই আরাবি নূরকে উদ্দেশ্য করে বলে, না, কোনো সমস্যা হচ্ছে না। কেন নূর, কিছু হয়েছে? আসলে ভাবি, আহাদ এসেছে এখানে, বলেছে আমাদের নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আহাদ ভাইয়া ব্যস্ত মানুষ, খামোখা কাজ বাদ দিয়ে আমাদের নিতে আসার কি দরকার ছিল? তার অফিসের কাজ আছে না কত। না, আজ নাকি অফিসে তেমন একটা কাজের চাপ নেই। ও আচ্ছা, তাহলে তো ভালো কথা। এক কাজ করো, তোমরা দুজন ঘুরতে চলে যাও, আমি একা চলে যেতে পারবো। নূর চোখ বড় বড় করে ফেললো আরাবির কথা শুনে, বলে, পাগল হয়ে গেলে ভাবি, কি বলছো এসব? আমি এই অবস্থায় তোমাকে একা এভাবে রেখে চলে যাব? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, চিন্তা করছো কেন? আমি ঠিক আছি, আর ঠিকঠাক ভাবে বাড়িতেও পৌঁছাতে পারবো। নূর একদম রাজি না এটা করতে। এমন সময় আরাবির ফোনে কল আসলো। জায়ান কল করেছে। তা দেখে নূর চুপ করলো। আরাবি কলটা রিসিভ করলো। ওপাশতে জায়ান বলছে, কোথায় তুমি? আমি হসপিটালেই আছি। আচ্ছা, ওখানেই থাকো, আমি আসছি। আরাবি অবাক হয়ে প্রশ্ন করলো। জায়ান গম্ভীর গলায় বলে, এমন অবাক হচ্ছ কেন? আমি আসছি মানে আমি তোমাকে নিতে আসছি। ওখানেই থাকো, আবার বেশি সময় লাগবে না। হসপিটালের কাছাকাছি এসে পড়েছি, আর 5 মিনিট লাগবে, আসছি আমি। জায়ান কলটা কেটে দিল। আরাবি দীর্ঘশ্বাস ফেললো। এ কোন পাগলের পাল্লায় পড়েছে আরাবি জানে অফিসে আজ এক বিন্দু কাজও এই লোক করেনি। ওর চিন্তাই করেছে বসে বসে। বহু কষ্টে নিজেকে সামলে রেখেছিল এতক্ষণ, কিন্তু এখন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তাই তো সব ফেলে চলে আসছে। কি করবে এই লোককে নিয়ে? আবার যদি জানতে পারে সে বাবা হতে চলেছে, তবে তো কোনো কথাই নেই। পাগলের মতো
কি থেকে যে কি করবে দিশেহারা অবস্থা হবে এই লোকের। নূর এদিকে এগিয়ে এসে বলে, ভাই কি আসছে ভাবি? আরাবি অসহায়ভাবে মাথা দুলালো। নূর হেসে ফেললো, বলল, ভাইয়া তোমাকে নিয়ে যে পরিমাণ পজিটিভ, আবার যদি জানতে পারে সে বাবা হতে চলেছে তাহলে তো কোনো কথাই নেই। তোমাকে মনে হয় কোথায় রাখবে, কি করবে, এসব ভেবে ভেবে আমার ভাই পাগল হয়ে যাবে। আরাবি ঠোঁট উল্টে বসে রইল। কিছু করার নেই, এটাই হবে তার সাথে, সে জানে। এদিকে কিছুক্ষণ পর নূরের ফোনেও কল আসে। আহাদ এসে পৌঁছেছে। নূর আর আরাবি হসপিটাল থেকে বেরিয়ে আসলো। হসপিটাল বরাবর ওপারে তাকাতেই আহাদকে দেখা গেল। নূর হাত উঁচু করে হাই জানালো। আহাদ হাসলো। আহাদ বাইক নিয়ে এসেছে। তারপর আরাবির দিকে তাকিয়ে ইশারা করলো ভালো আছে কিনা। আরাবিও হেসে মাথা দুলালো। প্রচুর গাড়ি চলছে। ওরা ট্রাফিক লাইটগুলোর দিকে তাকিয়ে আছে, কখন গাড়িগুলো স্থির হবে আর ওরা রাস্তা পার হতে পারবে। এমন সময় একটা গাড়ি এসে থামে ওদের সামনে। এটা আর কারো না, জায়ানের গাড়ি। গাড়ি থেকে বের হয়ে আসলো জায়ান। তারপর আরাবির কাছে এসে অস্থিরভাবে বলে, কি বলেছে ডক্টর? কি হয়েছে তোমার? গতকাল হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়লে কিভাবে? এসে আরাবির গালে হাত ছোঁয়ালো অস্থিরভাবে। আরাবি জায়ানের হাত স্পর্শ করলো, বলল, এত অস্থির হবেন না, আমি ঠিক আছি, বাসায় চলুন, তারপর বিস্তারিত বলছি আমি আপনাকে। জায়ান সম্মতি জানালো, এটাই ঠিক হবে। তারপর নূর আর আরাবির উদ্দেশ্যে বলে, চলো তোমরা গাড়িতে ওঠো। আরাবি বাধা দিল জায়ানকে, বলল, নূর যাবে না আমাদের সাথে। ভ্রুকুচকে জায়ান বলে, কেন নূর যাবে না কেন? আরাবি জায়ানের হাত ধরে সোজাসুজি দাঁড় করালো। তারপর বরাবর দাঁড়ানো আহাদকে দেখালো। আহাদ জায়ানকে দেখে খানিকটা হাসলো। জায়ানও বিনিময়ে হাসলো। তারপর নূরের কাছে এসে নূরের মাথায় হাত বুলিয়ে বলে, আয় তোকে দিয়ে আসি আহাদের কাছে, ঘুরে ফিরে আয় দুজন। নূর মাথা দুলালো। জায়ান এবার আরাবির দিকে তাকালো, নরম গলায় বলে, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি নূরকে আহাদের কাছে দিয়ে আসি। আরাবি মাথা দুলালো। জায়ানের কেমন যেন একটা লাগছে। আজ সকাল থেকে অস্থির লাগছে, কেমন যেন বুকটা ধরফর করছে। আরাবিকে এক সেকেন্ডের জন্য একা ছাড়তে ইচ্ছা করছে না। আরাবি জোর করে ওকে অফিসে পাঠিয়েছে, তাও মন টিকাতে পারেনি, তাই তো ছুটে চলে এলো। অবশ্য আরাবির আড়ালে 4 জন গার্ড সর্বদাই আরাবির আশেপাশেই থাকে। আরাবি যখনই বাহিরে যায়, জায়ানই ঠিক করেছে ওদের। আরাবির সেফটির জন্য। মেয়েটাকে নিয়ে যে ভয় হয় খুব। মনকে মানিয়ে নূরকে নিয়ে সাবধানে রাস্তা পার হলো জায়ান। এদিকে রাস্তার ওপারে তাকিয়ে আছে আরাবি, ঠোঁটে মৃদু হাসির রেখা। আরাবি এবার গাড়িতে গিয়ে বসবে ভাবলো। আজ হসপিটালে অনেক ভিড়, হসপিটালের বাইরেও অনেক মানুষ। আর একটু আগে যেন হঠাৎ করে ভিড়টা আরো বেড়েছে। কখন কার সাথে ধাক্কা লাগে বলা যায় না। এখনো একা নয়, ওকে সাবধানে চলাফেরা করতে হবে। আরাবি তাই গাড়িতে যাওয়ার জন্য পা বাড়ালো। এমন সময় হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা লাগে আরাবির। আরাবি ঘাবড়ে যায়, নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে ওঠে, সরি আঙ্কেল, আমি দেখতে পাইনি। কথাটা বলেই হঠাৎ করে থেমে যায় আরাবি। চোখ জোড়া অদ্ভুতভাবে বড় বড় হয়ে যায়। লোকটার দিকে অবাক চোখে তাকায় আরাবি। লোকটা মুখে মাস্ক পরা, গায়ে বড় একটা চাদর পেঁচানো, মুখের কিছুই দেখা যাচ্ছে না। আরাবি এইবার ওর কোমরের ডান সাইডে হাত দিল। হাত দিতে তরল কিছু অনুভব করলো। এটা যে ওর রক্ত তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আরাবি কাপা গলায় বলে, আপনি? পুরো কথাটা শেষ করতে পারলো না আরাবি। লোকটা সুযোগ বুঝে ছুরিটা এক টানে আরাবির কোমর সাইড থেকে বের করে আবারও সেটা নিয়ে উপরের দিকের পেটে ঢুকিয়ে দিল। এইবার তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠল আরাবি। লোকটা এবার রাস্তার দিকে ধাক্কা দিল আরাবিকে। সামনে দিয়ে দ্রুতগামী একটা গাড়ি আসছে। এদিকে আরাবি রাস্তায় পড়ে গিয়ে চিৎকার করে উঠল। জায়ান? আরাবি রাস্তায় পড়ে আছে। এই তো আরেকটু হলে গাড়িটার উপর দিয়ে চলে যাবে। আরাবির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তাহলে কি এভাবে ওর মৃত্যু হবে? এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে? ওর বাচ্চাটার কি হবে? সে যে এখনো পৃথিবীর আলোই দেখতে পেল না। আর জায়ান, এই মানুষটাকে তো জানানোই হলো না যে সে বাবা হতে যাচ্ছে। আরাবি চোখ বন্ধ করে নিল। চোখের সামনে ওর পুরো পরিবারের হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল। আর সবচেয়ে প্রিয় মানুষ জায়ানের সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়তে লাগলো। তবে ভাগ্য বোধহয় একটু সহায় হলো আরাবির উপর। তাই তো চলন্ত গাড়িটা একদম আরাবির থেকে অল্প খানিকটা দূরেই ব্রেক কষলো। একটুর জন্য গাড়ির নিচে চাপা পড়া থেকে বেঁচে গেল। এদিকে জায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক কি থেকে কি হয়ে গেল সবটাই যেন আচমকা কোনো দুঃস্বপ্নের মতো লাগছে। সজ্ঞানে আসে জায়ান নূরের চিৎকারে। নূর ভাবি বলে চিৎকার করে উঠে। হুঁশ আসতেই জায়ান একদম পাগলের মতো দৌড়ে যায় আরাবির কাছে। আরাবির রক্তে রাস্তার অনেকটুকু জায়গা লাল হয়ে গিয়েছে। জায়ান হাঁটু মুড়ে বসে পড়ে আরাবির কাছে। তারপর আরাবিকে আঁকড়ে ধরে টেনে বুকে নিয়ে আসে। চিৎকার করে ডাকতে থাকে, আরাবি চোখ খুলো। আরাবি শুনছো? কিচ্ছু হবে না তোমার।
আরাবির এখনো পুরোপুরি জ্ঞান হারায়নি। ওর কানে জায়ানের আওয়াজ পেতেই ঝাপসা দৃষ্টিতে তাকায় আরাবি। এই তো, এই যে মানুষটার বুকে আছে, এখন মরে গেলেও কোনো আফসোস থাকবে না। না, এটা বললে ভুল হবে, একটা আফসোস থেকে গেল আরাবির। ওদের সন্তানকে পৃথিবীতে আনতে পারলো না আরাবি। আচ্ছা, মরার আগে লোকটাকে একবার এই কথাটা জানিয়ে গেলে হয় না? অন্তত মরার পর আফসোস থাকবে না যে ও নিজে পারেনি প্রিয় মানুষটাকে সবচেয়ে বড় খুশির কথাটা বলতে। আরাবি শুকনো ঢোক গেল, ভীষণ কষ্ট হচ্ছে ওর। বারবার চেষ্টা করছে কথা বলার, কিন্তু পারছে না। যন্ত্রণায় চোখ বন্ধ হয়ে আসছে ওর নিঃশ্বাস। এদিকে আরাবির রক্তও পড়ছে। নূর নিজের গায়ের ওড়না খুলে নিল, সেটা নিয়ে আরাবির পাশে বসে কাঁদতে কাঁদতে বলে, ভাবি রক্ত পড়া বন্ধ হচ্ছে না, এটা দিয়ে বেঁধে দাও ভাইয়া, জায়গাটুকু অল্প হলেও রক্ত পড়া একটু কমবে। এদিকে আহাদ নিজের গায়ের কোট খুলে নূরের গায়ে জড়িয়ে দিল। জায়ান যেন নূরের কথা শুনেওনি, ও কেমন যেন পাগলের মতো করছে। নূর নিজেই আরাবির আঘাতের জায়গাটুকু বেঁধে দিল কৌশলে। এদিকে আহাদ জায়ানের কাঁধে হাত রাখলো, ভেজা কণ্ঠে বলল, ভাইয়া, ভাবিকে হসপিটালে নিতে হবে, এখনো ভাবির জ্ঞান আছে, সময় থাকতে ভাবিকে নিয়ে চলুন। হসপিটালের কথা শুনতেই টনক নড়ে জায়ানের। হ্যাঁ, আরাবিকে হসপিটালে নিতে হবে, চিকিৎসা করাতে হবে, কিচ্ছু হতে দিবে না ওর কাঠগোলাপকে। জায়ান আরাবিকে পাজা কোলে তুলে নেয়। পাশে যেহেতু হসপিটাল, তাই দ্রুত সেখানে নিয়ে যায় আরাবিকে। জায়ান ডাক্তার নার্সদের ডেকে একাকার করে ফেলে পুরো হসপিটাল। চিৎকার করে বলছে, ডক্টর, নার্স, আমার স্ত্রীকে বাঁচান, ও যেন কিছু না হয়। ওর কিছু হলে এই পুরো হসপিটাল আমি ধুলোয় মিশিয়ে দেবো। কাম ফাস্ট, সেভ হার অ্যাট এনি কস্ট। ডক্টর নার্স দ্রুত আসলো। আরাবিকে স্ট্রেচারে শোয়ানো হলো। যখনই নিয়ে যাওয়া হবে আরাবিকে, জায়ানের হাত আঁকড়ে ধরলো। জায়ান দেখলো আরাবি কিছু বলতে চাইছে, অনেক কষ্ট পাচ্ছে মেয়েটা। জায়ান ওর মুখটা নিচু করে আরাবির ঠোঁটের কাছে আনলো। আরাবির ঠোঁট জোড়া কাঁপছে, নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে, যেন মেয়েটা অনেক যুদ্ধ করছে প্রিয় মানুষটাকে শেষবারের জন্য কিছু বলার। অবশেষে নিজের সাথে যুদ্ধ করে আরাবি বহু কষ্টে উচ্চারণ করলো, আপনি বাবা হতে যাচ্ছিলেন জায়ান? ব্যাস, এটুকু বলে জ্ঞান হারায় মেয়েটা। ডক্টর আর 1 মিনিটও অপেক্ষা করলো না, অবস্থা খারাপ। দ্রুত আরাবিকে নিয়ে ওটিতে প্রবেশ করলো। এদিকে আরাবির উচ্চারণকৃত শব্দগুলো একে একে কানে বাজতে লাগলো জায়ানের। কি বলে গেল মেয়েটা? ও বাবা হতে চলেছে। জায়ান ধপ করে হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়লো। এ কি হলো? কেন হলো? ওর আরাবি ওদের সন্তান, কি দোষ করেছিল ওরা যে আজ ওদের সাথে এরকমটা হলো? জায়ান ওর হাতের দিকে তাকিয়ে রইল। এই তো মেয়েটার হাত ওর হাতের মাঝেই ছিল অল্প কিছুক্ষণ আগেও, আর এখন শূন্য পড়ে আছে হাত জোড়া। এইভাবে স্তব্ধ হয়ে বসে রইল আধা ঘন্টা জায়ান। আহাদ জায়ানকে উঠাতে চাইলেও উঠে না জায়ান। এদিকে একটু পরে আরাবিয়া জায়ানের পুরো পরিবার এসে পৌঁছায় হসপিটালে। অসুস্থ মিহান সাহেবও এসেছেন, সবাই কাঁদছেন। লিপি বেগম তো হসপিটালে এসে মেয়ের অবস্থা ভালো না শুনেই অজ্ঞান হয়ে গেলেন। ওনার প্রেশার বেড়ে গিয়েছে, ওনাকেও অ্যাডমিট করা হলো। নিহান সাহেব ভরাক্রান্ত হৃদয় নিয়ে ছেলের কাছে গিয়ে বসলেন। জায়ান এখনো সেভাবেই বসে আছে। নিহান সাহেব জায়ানের কাঁধে হাত রাখলো। বাবার হাতের ছোঁয়া পেয়ে জায়ান এবার নড়ে উঠল। তারপর লাল হয়ে যাওয়া চোখ জোড়া তুলে তাকালো বাবার দিকে। নিহান সাহেব ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।